একটা লিস্ট বানানো হয়েছে। কে কে বানিয়েছে? অপু আর রঞ্জু। কেন বানিয়েছে লিস্ট? তারা চেঙ্গাপুতা অ্যাডভেঞ্চারে কী কী নিয়ে যাবে সেটার লিস্ট। গত পর্বটা এখানেই শেষ হয়েছিল। এই পর্বে কি হয় চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। আমি আপুকে ভাঁজ করা কাগজটা ধরিয়ে বললাম, আপু এ নাও। কি এটা? আজকে বিকালে সাংবাদিক সম্মেলন, সেটার নোটিশ। আপু এইবারে চোখটা কপালে তুলে বলে, কার সাংবাদিক সম্মেলন? কিসের সাংবাদিক সম্মেলন? আমার আর রঞ্জুর। আমরা আজ রাতে রওনা দিব। যাওয়ার আগে একটা সাংবাদিক সম্মেলন করে সবাইকে জানিয়ে যাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেখানে জিজ্ঞাসা করতে পারবে। সাংবাদিক সম্মেলনে কারা আসবে? এই তো চন্দন, নীলিমা, সাকিব, জিতু, মানে আশেপাশে আমরা যারা থাকি তারাই আর কি। আপু মুখটা শক্ত করে বলে, এরা আবার সাংবাদিক হলো কবে থেকে? আমি মুখটা একটু হাসি হাসি করে বললাম, আজকালকার যুগে সবাই সাংবাদিক। একজন আরেকজনকে বলবে, আরেকজন আরেকজনকে বলবে, এইভাবে আমাদের সংবাদটা সকলের মাঝে ছড়িয়ে পড়বে। আপু এবার কাগজটা খুলল। সেখানে লেখা, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এত দ্বারা সবাইকে জানানো যাইতেছে যে অদ্য বিকাল 4 ঘটিকায় নিম্ন স্বাক্ষরকারীর বাসভবনে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হইতে যাইতেছে। জনাব অপু এবং জনাব রঞ্জু তাহাদের সর্বজন শ্রদ্ধেয় জালু মামার তত্ত্বাবধানে প্রত্যন্ত অঞ্চলে নয়নাভিরাম গ্রাম চ্যাঙ্কাপুতা ভ্রমণে যাইতেছেন। সেই উপলক্ষে তাহাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মপন্থা বিশদভাবে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হবে। সাংবাদিকরা সেখানে যে কোনো ধরনের প্রশ্ন করিতে পারবেন। এখানে উল্লেখ্য যে এই সাংবাদিক সম্মেলন উপলক্ষে উপস্থিত সুধীজনকে এই আকর্ষণীয় ভ্রমণের স্পন্সরশিপ ক্রয় করিবার জন্য সুবর্ণ সুযোগ দেওয়া হবে। স্পন্সরশিপের মূল্যমান: প্লাটিনাম স্পন্সর 1000 টাকা, গোল্ড স্পন্সর 500 টাকা, সিলভার স্পন্সর 250 টাকা এবং সাধারণ স্পন্সর 100 টাকা। স্পন্সরদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হইবে। এই সুযোগ হেলায় হারাবেন না। এখানে আরও উল্লেখ করা যাইতেছে যে সাংবাদিক সম্মেলন শেষে উপস্থিত সুধীজনের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও রইয়াছে। বিনীত ভ্রমণকারী অপু এবং রঞ্জু। আপু খুব মনোযোগ দিয়ে নোটিশটা পড়ল। আপু যতক্ষণ পড়ল আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আপু প্রথমবার নোটিশটা পড়ার সময় তার ভুরু কুঁচকে গেল। ভুরু কুঁচকে থাকতে থাকতে একসময় নিশ্চয়ই পাকাপাকিভাবেই ভুরুটা পেঁচিয়ে যাবে। আপু প্রথমবার পড়া শেষ করে নোটিশটা যখন দ্বিতীয়বার পড়ল তখন তার মুখে একটা ফিচলে টাইপের বাঁকা হাসি ফুটে উঠল। আপুর মুখের দিকে তাকে আমি বুঝতে পারলাম আপু নোটিশের বিশেষ বিশেষ জায়গা তৃতীয়বার পরে কেমন যেন রেগেই উঠল। আপু এরপর কাগজটা আমার মুখের সামনে ধরে বলল, এই নোটিশ সাধু ভাষায় লেখার বুদ্ধিটা ঠিক কে দিয়েছে শুনি? আমি গম্ভীরভাবে বললাম, আপু গুরুত্বপূর্ণ জিনিস সাধু ভাষায় লিখতে হয়। যদি ঠিকভাবে লিখতে না পারিস তাহলে না লেখার চেষ্টা করবি না, ঠিক আছে? কেন, কি হয়েছে? তোর লেখায় সাধু ভাষা আর চলিত ভাষা মিশে গেছে, এটাকে বলে হয় গুরুচণ্ডালী। আমি এটা জানতাম না, কিন্তু এটা তো আর স্বীকার করা যায় না। তাই মুখটা একটু হাসি হাসি করে বললাম, ও এই ব্যাপার, আমি এটা ইচ্ছা করে করেছি। ইচ্ছে করে করেছিস? আপু কেমন যেন রেগে গেল। ইচ্ছা করে করেছিস তার মানে? আমি চোখে মুখে একটা উদাস উদাস ভাব এনে বললাম, আপু আমি সবাইকে সমান চোখে দেখতে চাই। গুরু হয়েছে বলে কি চণ্ডালের সাথে মিশবে না? কবি রবীন্দ্রনাথের চণ্ডালিকা নাটক তুমি পড়নি? উনি লিখেছিলেন তো, জানো না নাকি? আপু এবার সত্যি সত্যি রেগে ওঠে। নাটক না গাধা, ওটা নৃত্যনাট্য। আপুকে রাগানোর জন্য আমি চেহারায় আরও উদাসী ভাব এনে বললাম, ওটা একই কথা। মোটে একই কথা না। আমি চলে যাচ্ছিলাম। আপু আমাকে থামায় এবং বলে, তুই যে সব আন্ডা বাচ্চাদেরকে ডেকেছিস, তোর ধারণা তারা কি কেউ 1000 টাকা দিয়ে তোর প্লাটিনাম স্পন্সরশিপ কিনতে পারবে? তাদের কারো কাছে এত টাকা আছে? সে থাকতেও পারে, সেই জন্যই তো আগে থেকে নোটিশ দিয়েছি, যারা যেন তাদের আব্বু আম্মুকে তারা বুঝিয়ে সুঝিয়ে টাকা জোগাড় করে আনতে পারে। আপু দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, আব্বু আম্মুদের তো আর কাজ নাই তোদেরকে স্পন্সর করবে টাকা দিয়ে, তাই না? কেন দেবে না? মানুষ যখন এভারেস্টে যায় তাদেরকে স্পন্সর করে না?
এভারেস্ট অভিযান আর তোদের চেঙ্গাপোদের অভিযান কি এক হলো গাধা? আমি মুখ হাসি হাসি করে বললাম, এক না, কাছাকাছি। আমার কথা শুনে আপু এতটা রেগে গেল যে সে কথা পর্যন্ত বলতে পারল না, আর সেটা দেখে আমার বুকটা ভরে গেল। আপু কষ্ট করে নিজেকে শান্ত করে বলল, স্পন্সরশিপ কিনলে তুই হাতি ঘোড়া কী সুযোগ দিবি বলতো? সেটা গোপন, সাংবাদিক সম্মেলনের শেষে ঘোষণা করা হবে। তবে তুমি যখন জানতে চেয়েছো আমি তোমাকে বলতে পারি। তবে তুমি কিন্তু আগে কাউকে বলে দিও না। আপু মুখটা খিচিয়ে বলে, আগে শুনি কতটুকু গোপন। আমি বললাম, আমি আর রঞ্জু 2টা সাদা গেঞ্জি কিনেছি। গেঞ্জির বুকে লেখা চ্যাঙ্গাপোতা অভিযান। যারা স্পন্সরশিপ কিনবে তারা আমাদের গেঞ্জিতে নিজেদের নাম সাইন করতে পারবে। এত বড় স্পন্সরশিপ তত বড় করে নাম সাইন করতে পারবে, মানে যে যত বেশি টাকা দেবে সে তত বড় সাইন করে নাম লিখতে পারবে। বুঝতে পেরেছ আপু? আপু কিছুক্ষণ মুখটা হা করে আমাদের তাকিয়ে থাকলো এবং তারপর বলল, তোর ধারণা তোর এই গেঞ্জিতে সাইন করার জন্য কেউ তোর টাকা দিবে? কেন দিবে না? পার্মানেন্ট কলম দিয়ে সাইন করবে, পাকা রং, গেঞ্জিতে সারা জীবন থেকে যাবে। কত বড় সম্মান! আপু একেবারে লাফিয়ে উঠল, তারপর মুখটা ভেঙচিয়ে ফেলল। তারপর বলল, কত বড় সম্মান? তুই সম্মান বাড়ানটা জানিস? আমি উত্তর দেওয়ার আগে আপু বলল, বুঝলি অপু, আমি সবসময় জানতাম তুই একটা গাধা। এখন কি দেখছি জানিস? এখন দেখছি তুই শুধু গাধা না, সাথে একটা ছাগলও। তা না হলে কে কে বিশ্বাস করবে যে তুই তোর গেঞ্জিতে সাইন করার জন্য তোকে কেউ পয়সা দিবে? বুঝলি, তোর এই ছাগলা মার্কা সাংবাদিক সম্মেলনে আমার কোনো শখ নাই, কিন্তু তারপরেও আমি যাব। কেন যাবো জানিস? জানি আপু, জানি। আপ্যায়ন খাওয়ার জন্য আসবাম। আম্মু সবার জন্য প্যাটিস আর চমচম এনেছে যে। আপু প্রায় চিৎকার করে উঠল, না, আমি প্যাটিস আর চমচম খাওয়ার জন্য মরে যাচ্ছি না, বুঝেছিস? আমি যাব শুধু তুই কীভাবে বেজ্জতি হোস সেটা দেখার জন্য, আর কতজন তোর স্পন্সরশিপ কিনে সেটা আমি নিজের চোখে দেখতে চাই, বুঝলি না? আপু অনেক রেগে গেলেও আমি কিন্তু মোটেও রাগলাম না। হাসি হাসি মুখে বললাম, আপু তুমিও স্পন্সরশিপটা কিনতে পারো, কিন্তু কোনো বাধা নেই, এই সুযোগ সবার জন্য উন্মুক্ত। কথাটা শেষ করে আপুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আপু অবশ্য ভুল বলেনি। আমি যে বাচ্চা কাচ্চাদের দেখেছি তাদের কারো কাছে কোনো টাকা পয়সা থাকে না, থাকলেও তারা কোনো দিন গেঞ্জিতে সাইন করার জন্য টাকা দিবে না। আমি আর রঞ্জু তাই আগে থেকেই অন্য ব্যবস্থা করে রেখেছি। কিছু টাকা ম্যানেজ করে সেগুলা এই বাচ্চাদের হাতে আগে থেকে দিয়ে রেখেছি। তারা সাংবাদিক সম্মেলনের মাঝে এই টাকা দিয়ে স্পন্সরশিপ কিনে গেঞ্জিতে সাইন করবে। সবার মাঝে এই বিষয়ে অবশ্য খুব উৎসাহ। আপু আমাকে বোকা ভাবতে পারে, কিন্তু আমি আসলে অতটাও বোকা না। আমি ছাগলও হতে পারি, কিন্তু ছাগল হলেও আমি একটা বুদ্ধিমান ছাগল। সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার অনেক আগেই সব বাচ্চা কাচ্চারা এসে ক্যাচম্যাচ শুরু করে দিয়েছে। আমি আর রঞ্জু 2জন 2টো শার্ট পরে আসি। শার্টের বুকে যত্ন করে আমরা লিখেছি চ্যাঙ্গাপোতা অভিযান। লেখাটির 2 পাশে আমরা আমাদের দুজনের ছবি আঁকার চেষ্টাও করেছি। ছবি আঁকার মাঝে আমি অথবা রঞ্জু কেউই খুব একটা এক্সপার্ট না, কাজেই ছবি দুটির সাথে আমাদের দুজনের কারো চেহারার অবশ্য কোনো মিল নাই। সত্যি কথা বলতে কি ছবি দুটো মানুষ হতে পারে নাকি গরিলা সেটা কিছুই বোঝা যাচ্ছে না। হাসি হাসি মুখ থাকার জন্য হা করা দাঁত আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু লাভের মাঝে একটা লাভ হয়েছে, আমাদের মুখে একটা হিংস্র পশুর ভাব চলে এসেছে। মনে হচ্ছে আমরা এই বুঝি লাফিয়ে কারো টুটি চেপে ধরবো। যাই হোক, বাচ্চা কাচ্চারা তাতে অবশ্য খুশি। কাজে আমরা সেটা নিয়ে খুব একটা মাথা ঘামালাম না। সবাইকে শান্ত করার চেষ্টা করে রঞ্জু প্রথমে চিঠির বক্তব্য পড়া শুরু করলো। তখন আপু তার কয়েকজন অতি ঘনিষ্ঠ চামচাকে নিয়ে ঘরে ঢুকলো এবং তাদের সবার মুখ শক্ত। রঞ্জু খুবই সুন্দর করে লিখে এনেছে। এই ভ্রমণে খুঁটিয়ে খুঁটিয়ে কী হবে এত সে নিখুঁতভাবে লিখে এনেছে। আমার মনে হলো সে এর মাঝে ভ্রমণটা শেষ করে চলে এসেছে। আমরা কী নিয়ে যাচ্ছি সেটার বর্ণনা দিল। লাল গামছার কথা বলার সময় আমি দেখলাম সে তার ব্যাকপ্যাক থেকে পতাকার মতো করে উড়িয়ে গামছাটা সবাইকে দেখালো। তারপর মুক্তিযোদ্ধাদের মতো আমরা দুজনেই মাথায় গামছাটা বেঁধে ফেললাম। কী কারণ কে জানে, বাচ্চারা সেটা দেখে আনন্দে চিৎকার করতে লাগলো। রঞ্জু তার লিখিত বক্তব্য শেষ করার পর আমি বললাম, প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। আমি জানি বাচ্চাদের এমনিতে প্রশ্নে শেষ থাকে না, কিন্তু তাদেরকে প্রশ্ন করতে বললে তাদের মুখটা বন্ধ করে তারা মাছির মতো তাকিয়ে থাকে। কাজেই প্রশ্ন করতে বলার পর তারা মুখ বন্ধ করে একজন আরেকজনের দিকে সেই নিয়ম অনুযায়ী তাকাতে লাগলো। আমি আগে থেকে কয়েকজনকে কয়েকটা প্রশ্ন শিখিয়ে রেখেছিলাম, তারাও মুখ বন্ধ করে রইল।
কি আর করা, কোনো উপায় না দেখে আমি প্রশ্ন ঠিক করে রাখা একজনের দিকে তাকে ইঙ্গিত করে বললাম। তখন সে আমার ইঙ্গিত শুনে প্রশ্ন করতে শুরু করলো। "উম, মানে তোমরা এই ভ্রমণ থেকে কি শিখতে চাও?" আমি তখন ঠিক করে রাখা প্রশ্নে ঠিক করে রাখা উত্তর গড় করে বলতে শুরু করলাম। আমাদের দেশ আসলে গ্রামের দেশ। আমরা যদি শুধু শহরই দেখে থাকি তাহলে তো সেটা গ্রাম দেখা হয় না, সেটা দেশ দেখা হয় না। সেই জন্য এই ভ্রমণটি আমাদের জন্য খুবই জরুরি, আমাদের দেশ চেনার জন্য, আমাদের গ্রাম চেনার জন্য। প্রথম প্রশ্ন পাওয়ার পর অন্যদের লজ্জা ভেঙে গেল এবং সত্যি সত্যি প্রচুর প্রশ্ন আসা শুরু করলো। বেশিরভাগই অবশ্য উদ্ভট প্রশ্ন, এই যেমন, আচ্ছা গ্রামে যোগ থাকে, তোমাদের যোগ কামড়ালে তোমরা কি করবে? আমি উত্তর দিলাম, এখনও জানি না, যদি যোগ থাকে আর আমাদেরকে যোগে কামড়ও দেয় তাহলে আমরা গ্রামের মানুষদের থেকে জেনে নিব কী করতে হবে। আরেকজন প্রশ্ন করলো, তুমি যোগকে ভয় পাও? আমি আর রঞ্জু একসাথে বললাম, হ্যাঁ হ্যাঁ ভয় পাই। আরেকজন জিজ্ঞাসা করলো, আচ্ছা শোনো, গ্রামে জিন ভূত আছে, তোমরা কি ভূতের চাবিজ নিয়ে যাচ্ছ নাকি? না না, আমরা চাবিজ না, আমরা তাবিজও নিয়ে যাচ্ছি না আসলে। জানি না জিন ভূত আছে কিনা, কিন্তু আমরা তাবিজ টাবিজ কিছু নিচ্ছি না। রঞ্জু তখন উত্তর দিল, শোনো, ভূত বলে আসলে কিছু নাই। তখন একজন উপদেশ দিল, না, যদি ভূত আসে তাহলে আয়াতুল কুরসি পরে বুকে ফু দেবে, তাহলে ভূত কাছে আসবে না। আমি বললাম, থ্যাংক ইউ। আরেকজন প্রশ্ন করলো, আচ্ছা গ্রামে কি সাপ থাকে? জ্ঞানের সাগর রঞ্জু তখন উত্তর দেওয়া শুরু করলো, শীতকালে আসলে সাপ হাইপার নেশানে বা শীত নিদ্রায় থাকে, তারা গর্তে লুকিয়ে ঘুমিয়ে থাকে, বাইরে খুব একটা বের হয় না। আরেকজন প্রশ্ন করলো, আচ্ছা শোনো, গ্রামের মানুষ কি তরকারিতে বেশি ঝাল খায় নাকি গো? আমার উত্তর হলো, এখনও জানি না আমরা। রঞ্জু তখন বলে, আমাদের জন্য ছাদু মিয়া নামে জালু মামার একজন পরিচিত মানুষ আছে, সে রান্না করবে, আমরা অবশ্য তাকে বলে দিব ঝাল কম দিতে। তখন প্রশ্ন আবার অন্যদিকে ঘুরে গেল, এই ছাদু মায় আবার কি নাম? আমি উত্তর দিলাম, বাবা মা ছাদু মিয়া রাখলে আর আমরা কি করব বলো? জ্ঞানের সাগর রঞ্জু তখন ব্যাখ্যা দেওয়া শুরু করলো, মনে হয় তার নামটা ছিল সাদুল্লাহ, আস্তে আস্তে সেটা ছোটো হতে হতে ছাদু মিয়া হয়ে গেছে। আরেকজন প্রশ্ন করলো, গ্রামে কি ইলেকট্রিসিটি আছে? জালু মামার কাছে শুনেছি নাই তো, এখন থাকার কথা না। তখন আরেকজন প্রশ্ন করে, তাহলে টিভি দেখবে কেমন করে? আমি আর রঞ্জু একসাথে বললাম, আমরা টিভি দেখব না। আরেকজনের প্রশ্ন, ইলেকট্রিসিটি না থাকলে মোবাইল চার্জ করবা কেমন করে? আমরা তো মোবাইল নিয়ে যাচ্ছি না, তাই চার্জও দেওয়ার দরকার নাই। রঞ্জু তখন বলে, এই শোন না, জালু মামা নিশ্চয় আছে, মামা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তোমাদের যদি মোবাইল না থাকে তাহলে তোমরা ছবি তুলবে কেমন করে? অবশ্য এই প্রশ্নের উত্তর রঞ্জুর বা আমার কারোরই জানা নাই। আমি মাথা চুলকালাম, তারপর বললাম, আমার মনে হয় আমরা ছবি তুলতে পারবো না, জালু মামাকে বলে ছবি তুলিয়ে নিতে হবে। জালু মামা কখনোই ছবি তুলে দিবে না, জালু মামা সবসময় ফোনে কথাই বলতে থাকে। যে কথাটা বলল সে কথাটা সত্যিই বলেছে, জালু মামার নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, তাই কয়েকদিন থেকে ফোনে মিষ্টি মিষ্টি করে কার সাথে জানি সবসময় কথাই বলতে থাকে। কথা বলার সময় অনেক দূরে চলে যায় যাতে আমরা শুনতেও না পারি। আপু আর তার চামচারা অনেকক্ষণ চুপচাপ ছিল। এবারে আপু প্রথমবার কথা বলল, মুখ বাঁকা করেই বলল, তোদের যা চেহারা সুরত, ছবি না তুললে অবশ্য কোনো ক্ষতি হবে না, বুঝছিস? সাংবাদিক সম্মেলনে রাগ হওয়া যাবে না, তাই আমি রেগে গেলেও মুখে হাসি হাসি ভাব নিয়ে বললাম, যেহেতু প্রশ্নটা নয় তাই এখানে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাথায় গামছা বাঁধার পর তোকে দেখতে না আরও ফানি লাগছে, বুঝলি? এটাও কোনো প্রশ্ন নয়, সুতরাং আমাদের এখানে বলার কিছুই নেই। ঠিক আছে, নে তাহলে প্রশ্ন করি, তোদের বুকের মাঝে চেঙ্গাপোতা অভিযান লেখা আছে না, সেটা দুই পাশে দুইটা রাক্ষসের ছবি কেন এঁকেছিস রে? ওটা রাক্ষস নয় আপু, ওটা আমি আর রঞ্জু। দেখে তো পুরো রাক্ষসের মতো লাগছে। রঞ্জু তখন আমাকে সাহায্য করলো। জ্ঞানের সাগর হলেও মাঝে মাঝে বিপদের সময় সাহায্য পাওয়া যায়। সে বলল, আসলে এই ছবিগুলো আঁকার সময়
অপু পাবলো পিকাসোর কিউবিজম পিরিয়ডের টেকনিকটা ব্যবহার করেছে। মডার্ন আর্টের ব্যাপারে যদি আপনার আগ্রহ থাকে তো সেই বিষয়ে আমি ব্যাখ্যা করতে পারি। থাক, আর ব্যাখ্যা করতে হবে না। তখন আপুর একজন চামচা বলল, আমার একটা প্রশ্ন আছে। বলুন, প্রশ্ন বলুন। যদিও চামচার বয়স আমাদের কাছাকাছি, কিন্তু সত্যিকার সাংবাদিক সম্মেলনের মতো আমরা সবাইকে আপনি করে বলছি। সুতরাং চামচা প্রশ্ন করলো, গ্রামে আপনারা যখন তখন কি দুইজন পাশাপাশি বসে করবেন? বুঝতে পারছেন কি বলছি? সবাই হি হি করে হেসে উঠল। আমরা বুঝতে পারলাম আমাদের এত সুন্দর সাংবাদিক সম্মেলনটাকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমার খুব রাগ উঠে গেল, কিন্তু আমি তাও ধৈর্য ধরে থাকলাম। মুখটা হাসি হাসি করে বললাম, আপনার অসাধারণ প্রশ্নের জন্য ধন্যবাদ ম্যাডাম, কিন্তু যেহেতু এই বিষয়ে আমাদের এখনও কোনো বাস্তব অভিজ্ঞতা নাই, সেই জন্য আমরা কোনো সঠিকভাবে উত্তর দিতে পারছি না। আমরা আমাদের ভ্রমণ শেষ করে ফিরে এলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানাবো। সম্ভব হলে এই সংক্রান্ত কিছু আলোকচিত্র সংগ্রহ করে আনবো, যেন আপনি আপনার পড়ার টেবিলে সুন্দর করে বাধাই করে রাখতে পারেন। আপুর চামচা খেপে গিয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সবাই এত জোরে হিহি করে হাসতে লাগলো যে কোনো কথাই বের করতে পারলো না মুখ দিয়ে। আমি বুঝতে পারলাম এই প্রশ্ন করা এখনই বন্ধ করে দিতে হবে, তা না হলে আপু আর তার বিখ্যাত চামচারা মিলে আমাদের এই সাংবাদিক সম্মেলনের 12টা বাজিয়ে দেবে। আমি তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকালাম, তারপর বললাম, বন্ধুরা, আমাদের হাতে এখন সময় নেই। আপ্যায়নের জন্য খাবার চলে এসেছে। তার আগে আমাদের একটা জরুরি ঘোষণা রয়েছে। আপনারা সবাই কৃপা করে মনোযোগ দিয়ে শুনুন। বাচ্চারা সবাই বলতে থাকে, কি ঘোষণা, কি ঘোষণা? আপনারা যারা আমাদের অভিযানের স্পন্সর হতে চান, আমাদের এই ঐতিহাসিক টি শার্টে পার্মানেন্ট কলম দিয়ে তারা সাইন করতে পারবেন। কে কে স্পন্সর হতে চান? প্লাটিনাম স্পন্সর মাত্র 1000 টাকা, গোল্ড স্পন্সর 500 টাকা, সিলভার স্পন্সর 250 টাকা এবং সাধারণ স্পন্সর মাত্র 100 টাকা। আমি আগে থেকে কয়েকজনকে টাকা দিয়ে রেখেছিলাম। একটু দুশ্চিন্তাতে ছিলাম যে তারা টাকাগুলো আবার গাপ করে খেয়ে না ফেলে, কিন্তু না, তারা সেটা করলো না। পকেট থেকে টাকাগুলি বের করে চিৎকার করে বলতে লাগলো, আমি আমি আমি। যাদের টাকা পয়সা নেই তারাও চিৎকার করে বলতে লাগলো, আমি আমি আমি। আমি আর রঞ্জু তখন অত বাছবিচারে গেলাম না। পার্মানেন্ট কলমটা বের করে টি শার্টটা টান টান করে ধরলাম এবং একজন একজন করে কাড়াকাড়ি করে সবাই টি শার্টে তাদের নাম সাইন করতে লাগলো। শুধু তারা সাইন করে থেমেও গেল না, তারা নানান রকম কথাবার্তাও লিখতে লাগলো, যেমন সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা ভালোবাসা, প্রাণ ভরা শুভেচ্ছা, সফল হোক অভিযান। একজন তো আবার লিখলো, জয় নানা ব্যথা। কেন লিখলো বুঝতে পারলাম না। একজন আবার লিখলো, ধ্বংস হোক ধ্বংস হোক। কে ধ্বংস হোক সেটাও বুঝতে পারলাম না। অনেকে আবার নানান রকম ছবিও এঁকে দিল, হাসি মুখ, ভালোবাসার হার্ট, আশ্চর্যবোধক চিহ্ন, থামস আপ, কত কি। এর মাঝে খাবারও চলে এসেছে। সবাই যখন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দেখলাম আপু এবং আপুর চামচারা সবার আগে ঝাঁপিয়ে পড়ল। শুধু আপু কিছু না খেয়ে মুখটা কালো করে চলে গেল। মনে হয় হঠাৎ করে সন্দেহ করতে শুরু করেছে যে আমরা হয়তো সত্যি সত্যি চ্যাঙ্গাপুতায় গিয়ে 1 সপ্তাহ কাটিয়ে চলে আসতে পারবো। তখন তার এত শখের চুলগুলো ফেলে দিয়ে মাথা ন্যাড়া করে ফেলতে হবে। তবে ব্যাপারটা আমি খুব ভালো করে জানি, এটা কখনোই ঘটবে না। কোনো একটা কারণ দেখিয়ে সে উল্টো আমার মাথায় ন্যাড়া করে ফেলতে পারে। আপুর মাথায় যে কত রকমের প্যাচ। আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্বে চ্যাঙ্গাপুতা ভ্রমণ শুরু হবে। সো সাথেই থাকবেন। বাই।